আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ড্রিমার্স এডুকেশন কেয়ার সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে গণিত মেন্টর হিসেবে আমি তোমাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ রিফাত। তোমরা সবাই আমাকে চিনো আশা করি। তো এর আগেও তোমাদের সাথে আমার একটি ক্লাস ছিল, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি নিয়ে। তো আজকেও আমি তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে যুক্ত হব। সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটি তোমরা আসলে সকলেই জানো অবশ্যই যে চতুর্থ অধ্যায়টি সৃজনশীলের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। পাশাপাশি বীজগাণিতিক রাশি এটি শুধু তোমরা যে আহ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ইভেন নবম দশম শ্রেণীতেও যে তোমরা এটা পড়ে আসছো তা নয়। এটি তোমরা পরবর্তীতে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ তোমাদের এইচএসসি তে তোমরা এই বীজগাণিতিক রাশি নিয়ে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম দেখবে। সো সেজন্য বলবো, যাদের হচ্ছে এখন অনেক বেসিক দুর্বল রয়েছে, বেসিক এখনো তোমাদের ক্লিয়ার না, বেসিকে তোমাদের একটু ঝামেলা রয়েছে, তো তোমরা আমাদের এই ক্লাসগুলো, এই ডেমো ক্লাসগুলোতে আমরা যেই টপিকস গুলো আসলে ডেমো ক্লাসটি আমরা হচ্ছে সব একটা অধ্যায়ের পূর্ণাঙ্গ ক্লাস আমরা দিচ্ছি না। এখানে তোমাদের জন্য কিছু সারপ্রাইজিং কিছু চ্যাপ্টার বা কিছু টপিকস আমরা রেখে যাচ্ছি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো গাইডলাইন করব। তো আহ, যেগুলো এখন বর্তমানে তোমাদেরকে আমরা পড়াচ্ছি, সেগুলো থেকেও তোমরা কিন্তু তোমাদের একটা ভালো ফিডব্যাক তোমরা নিতে পারবে। তো তোমরা যদি ক্লাসগুলো আমাদের না বুঝে থাকো, তোমরা আমাদেরকে আমাদের পেজে নক করে আমাদের জানাতে পারো। আমরা যথাসম্ভব চেষ্টা করবো তোমাদেরকে সঠিক গাইডলাইন্স এর মাধ্যমে তোমাদের সঠিক উত্তরটি প্রদান করার জন্য তোমাদেরকে। তো আজকে বেশি কথা বাড়াবো না, আমি বিষয় গণিত তোমাদের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটি নিয়ে শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটির পূর্ণাঙ্গ চ্যাপ্টার আমরা আজকে শেষ করবো না, আজকে আমরা এর একটা পার্ট তোমাদেরকে জাস্ট শুরু করব। সেই পার্টটি কি, দেখো পার্টটি হচ্ছে সূচক। তো সূচকে এক্সপন্টেন্টস অর ইন্ডিকেটস, এটা হচ্ছে তোমার ইন্ডেক্স, এটা তোমাকে হচ্ছে কি বলে, ইংরেজিতে বলা হয় সূচকে কি এক্সপন্টেন্টস অর ইন্ডেক্স। তো দেখো এখানে হচ্ছে তোমাদের জন্য যেটি আজকের ক্লাসের যে বিশেষত্বগুলো থাকবে। দেখো তোমরা আজকে আমাদের এই ক্লাস থেকে কি কি শিখতে পারবে। প্রথমত তোমরা সূচকের সূত্র জানতে পারবে, সূচকটা কি সেটা জানতে পারবে। সেকেন্ড, শূন্য ও ঋণাত্মক সূচক কি সেটিও জানতে পারবে। তারপরে এনতম মূল সমাধান করতে পারবে। পাশাপাশি সূচকের গাণিতিক কিছু সমস্যার সমাধান নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে তোমাদের জন্য। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসের শুরুতেই তোমরা হচ্ছে খাতা কলম পেন্সিল নিয়ে বসে যাও, প্রয়োজনীয় তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বসে যাও। কেননা যখন সেই ক্লাসটি যেটি তোমাদেরকে বলছি না কেন সেটা তোমার সাথে সাথে নোট করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা প্রথম তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন দিয়ে শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেনটি শুরু শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা আগে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে তোমাদেরকে একটা ছকে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা খালি ঘর পূরণের জন্য একটা কি ছক তোমাদের সামনে উপস্থাপন করা আছে না। হ্যাঁ, এখন দেখো যে একটাই রাশি ক্রমিক সংখ্যা, সেখানে কি কি রয়েছে, 2 × 2 × 2। আবার সূচক রাশি দেওয়া আছে 2⁻³ আবার বৃত্তি দেওয়া আছে 2, ঘাত বা সূচক দেওয়া আছে 3। আচ্ছা তোমরা কি এটা দ্বারা কিছু আইডেন্টিফাই করতে পারছো? আচ্ছা সূচকটা কি, আমাদেরকে বুঝতে হবে সূচকটা কি। তো সূচকটা বেসিক্যালি হচ্ছে একটা পাওয়ার বা একটা ঘাত। দেখো সূচক হচ্ছে কি একটা পাওয়ার বা একটা শক্তি বা একটা ঘাত বলতে পারো, ইংরেজিতে পাওয়ার বলতে পারো, বাংলায় শক্তি বা ঘাত বলতে পারো। তো ইংরেজিতে একে আবার ইন্ডেক্স বলতে পারি এক সূচককে। তো সহজ ভাষায় তোমার সহজ ভাষায় তোমাদেরকে যদি বলতে চাই বিষয়টি, সেটা হচ্ছে একটা সংখ্যার ঠিক ডান পাশের উপরের দিকে ছোট্ট করে একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটাকে আমরা সূচক বলে থাকি। তো দেখো এই যদি টুটা যদি হয় একটা সংখ্যা, হ্যাঁ,
টুটা যদি হয় একটা সংখ্যা, টুর উপরে যে একটা পাওয়ার রয়েছে থ্রি, টু টু দি পাওয়ার থ্রি, এটি কিন্তু আমাদের সূচক, এটি আমাদের কি সূচক। আবার আমরা যদি বলতে পারি যে যখন কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার সাথে পরিবর্তনশীল হিসেবে উত্থিত বা উপস্থাপিত হয় তখন তাকে ওই সংখ্যার সূচক বলি। এখন দেখো টু টু দি পাওয়ার টু থ্রি রয়েছে, আমি এখানে চাইলে কি টু টু দি পাওয়ার টু দিতে পারি না? চাইলে কি টু টু দি পাওয়ার ফোর দিতে পারি না? টু টু দি পাওয়ার ফাইভ দিতে পারি না? হ্যাঁ, কারণ এখানে এই যে এন, এটাকে আমরা এন কল্পনা করি, টু টু দি পাওয়ার এন, এই এনটা হচ্ছে কি আমার অসংখ্য। অর্থাৎ তুমি এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যা ইচ্ছা সেই সকল মান বসাতে পারো। তো সেটা কি অবশ্যই এটা তাহলে একটা পরিবর্তনশীল, কিন্তু তুমি যদি ভিত্তি, এই ভিত্তিটা যদি তুমি কল্পনা করো, সেই ভিত্তিটা কি তোমার পরিবর্তনশীল? না, অবশ্যই না, কারণ ভিত্তি তোমার সর্বদাই কি একই থাকবে, কিন্তু তোমার ঘাতটা তোমার পরিবর্তনশীল হবে। এখন তুমি যদি এখানে টু টু দি পাওয়ার থ্রি, এখানে তোমার মান দেওয়া আছে টু, এখন এখানে এ দেওয়া আছে, এখন এখানে বি দেওয়া আছে, এখন তোমার এই এ টু দি পাওয়ার, এখন এখানে তোমার থ্রির জায়গায় দেখা যায় ফোরও হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার, এখানে তোমার হচ্ছে কি বলো, এখানে পাঁচটা আছে, দেখা যায় পাঁচটা হতে পারে, তাই না? তাহলে কি আমার এটা পরিবর্তনশীল। আচ্ছা, এখন দেখো এই যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তারপর ডট 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 ইন্টু এ, আবার এন সংখ্যক, এটা কিন্তু কি এন সংখ্যক, এটা কি এন সংখ্যক। এখন এটা সূচক বা রাশি কি হবে তাহলে? এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার কি হবে এন হবে। তাহলে এটা ভিত্তি কি হবে? অবভিয়াসলি এটার ভিত্তি হবে এ। তাহলে এটার ঘাত বা সূচক কি হবে? হ্যাঁ, এটার ঘাত বা সূচক হবে তোমার এন। এটার ঘাত বা সূচক তোমার কি হবে? এন হবে, তাই না? এটা সূচক বা ঘাত কি হবে? হ্যাঁ, এটা সূচক বা ঘাত হবে এন। আচ্ছা, তো এখানে এ টু দি পাওয়ার এন, আবার এ, আবার এন, এটা কিন্তু কি এ টু দি পাওয়ার এন হচ্ছে একটা সূচক রাশি, ভিত্তিটা কি এ, আর ঘাত বা সূচকটা কি এন। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এ টু দি পাওয়ার এম এন, এটা কি ভিত্তি, এম টু দি পাওয়ার এনটা কি সূচক। তো দেখো ভিত্তি আর সূচক রয়েছে এম এন, এম এন মানে এখানে কয়টা সংখ্যা? দুইটি সংখ্যা আছে, এম এবং এন। আচ্ছা, এই দুইটা সংখ্যাকে তুমি যদি, এটা দুইটা সংখ্যা কি আকারে আছে? অবশ্যই গুণ আকারে রয়েছে তারা। তো এ টু দি পাওয়ার এম এন, এখন এটাকে আমি চাইলে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এই আকারে লিখতে পারি। দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এই আকারে লিখতে পারি না? কারণ যখন গুণ থাকবে তখন সেটা আমার যোগে পরিণত হবে, আবার যখন যোগ থাকবে তখন গুণে পরিণত হবে, আবার যখন ভাগ থাকবে বিয়োগে পরিণত হবে, বিয়োগ থাকলে ভাগে পরিণত হবে। বিষয়টি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তারপরে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল কি হবে? এখন এখানে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে একটা বিপরীত করে দাও। তাহলে এ টু দি পাওয়ার এম, এই যে এ টু দি পাওয়ার এম এন, এটা তোমার গুণ অবস্থায় ছিল, সেটাকে তুমি এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এই আকারে এনেছো। এখন তোমার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা গুণ আকারে আছে, তুমি এটাকে আবার, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন এই আকারে নিতে পারো। দেখো আমি তাই লিখেছি। তার পরবর্তীতে দেখো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, একটা কন্ডিশন এখানে তোমাদের জন্য দেওয়া আছে। কি কন্ডিশনটা? যখন এমটা এন এর থেকে বড় হবে, এমটা কি হবে এন এর থেকে বড় হবে অথবা সমান হবে, তখন তুমি সেটাকে লিখতে পারো এ টু দি পাওয়ার এম মাইনাস এল। যখন তোমার এনটা এম এর থেকে তুলনায় বড় হবে তখন তুমি সেটাকে ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম লিখতে পারো, তাই না? উপর থেকে নিচে। আর যখন তুমি এমটা বড় হবে তখন তুমি এম, অর্থাৎ নিচের থেকে উপরে যাবে, অর্থাৎ এম টু দি পাওয়ার এম মাইনাস এন এই আকারে লিখতে পারো। যদি তোমার এনটা বড় হয়ে যায় তখন তো তোমার ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এন এই আকারেই লিখতে হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এ বি হোল এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখানে কিছুই করা হয়নি, এখানে হচ্ছে এটাকে এ টু দি পাওয়ার এন, এটা আর এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এন, এই দুইটা আলাদা ছিল, দুইটাকে একত্রিত করা ছিল, সেটাকে আমরা আলাদা করেছি কিভাবে? এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এন। এটা কিন্তু এ বিটা কি
গুণ আকারে রয়েছে, তো আমরা সেটাকে গুণ আকারেই গুণ চিহ্ন দিয়ে সেটাকে আমরা সাজিয়ে লিখেছি জাস্ট। এর পরবর্তীতে দেখো এ ডিভাইডেড বাই ভি হোল এন। তাইলে আমরা এটাকে কি করতে পারি, দেখো এনটা কিন্তু এ এবং বি এর উপরেই রয়েছে, কিন্তু সেটাকে একত্রিত করে আমরা একটা এনে পরিণত করেছি। তাহলে সে এনটাকে আমরা একটু বিভাজ্য করি, তাহলে এ টু দি পাওয়ার এন আর নিচে বি টু দি পাওয়ার এন লিখতেই পারি। তাহলে কন্ডিশনটা কি হবে, বিটা শূন্য হওয়া যাবে না, বি এর মান কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। পরবর্তী দেখো এ টু দি পাওয়ার এম হোল এন রয়েছে। এখন এমটা এন এর সাথে জাস্ট গুণ করে দাও, তাহলে এ টু দি পাওয়ার এম এন হবে, এ টু দি পাওয়ার কি হবে, এম এন হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী স্লাইডে তোমার দেওয়া আছে এ টু দি পাওয়ার, অর্থাৎ এটা একটা শূন্য সূচক। এটা কি, এটা একটা শূন্য সূচক। তো শূন্য সূচকের মধ্যে, শূন্য সূচকে তোমার দেখো, অর্থাৎ সূচকের মানটা তোমার শূন্য হবে, শূন্য সূচকে কি হবে, সূচকের মানটা শূন্য হবে। তো তোমার দেখো এ ভিত্তি, তার উপর সূচক শূন্য রয়েছে তাই না, বা শক্তি বা ঘাত শূন্য রয়েছে, তাহলে এ টু দি পাওয়ার শূন্য ইকুয়ালস টু কত লিখি আমরা, ওয়ান। অর্থাৎ এ টু দি পাওয়ার শূন্যকে ওয়ান লিখা চলে। তাহলে দেখো ভি কি হবে না, বি এর মানটা এখানে শূন্য হবে না। এখানে দেখো ইকুয়ালস টু, এই যে এই দাগটা দেওয়া হয়েছে এটা কি, বাদ। আমরা এর আগে তোমাদেরকে হয়তো বা ওই চ্যাপ্টারটি এখনো হয়তো শুরু করা হয়নি, খুব শীঘ্রই আমরা শুরু করব। সেট, তোমরা সেটে দেখেছো উচ্চতর গণিত ক্লাসটি, তোমরা যারা পড়েছো তোমরা অবশ্যই দেখেছো যে হচ্ছে এই যে সিম্বলটাকে, এই দাগটাকে আমরা বাদ চিহ্ন বলে সেখানে সংজ্ঞায়িত করেছি। তো এটা আসলে একটা বাদ চিহ্ন। তো এখানে এই ইকুয়ালস টুর সাথে যেই দাগটা দেওয়া হয়েছে তার মানে এটা এখানে বোঝাচ্ছে যে এখানে বিটা, বি এর মানটা শূন্য হবে না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো এ টু দি পাওয়ার এটা একটা আমাদের ঋণাত্মক সূচক। আচ্ছা, আমাদের যেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে ক্লাসে আমরা চারটা টপিকস নিয়ে পড়বো। তো প্রথম টপিকসটা ছিল আমাদের কিছু সূত্র সম্পর্কে, তোমরা প্রিভিয়াসে যতগুলো দেখে আসছো, যেগুলো পড়াইছিলাম সেগুলো হচ্ছে তোমাদের সূত্র। এখন যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে শূন্য সূচক আর একটা হচ্ছে ঋণাত্মক সূচক। তো দেখো শূন্য সূচকটা তোমরা বুঝছো, মানে শূন্য ভিত্তির উপরে যে পাওয়ারটা সেটা তোমার বা ঘাতটা সেটা তোমার শূন্য হতে হবে। আর ঋণাত্মক সূচক মানে বুঝতে পারছো সেখানে একটা নেগেটিভ সাইন থাকতে হবে। তো দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন লেখা হয়েছে। কিভাবে, কারণ তোমার এই যে এ টু দি পাওয়ার এ মাইনাস এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লেখার মানে হচ্ছে ওয়ান বাই এন, এটা লিখা যায়, এটা কি লিখা যায়। কারণ এটা কি হয়েছে বলতো, এটা হচ্ছে নিচে থেকে, যে নিচে ছিল সংখ্যাটা, সংখ্যাটা নিচে থেকে উপরে গিয়েছে তাই না, নিচে থেকে উপরে গেলে ঋণাত্মক চিহ্ন যাবে, নিচে থেকে উপরে গেলে কি হবে, ঋণাত্মক চিহ্ন। তো এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে। বা এটাকে তুমি এভাবে বলতে পারো যে এ টু দি পাওয়ার মাইনাস এন, তো উপরে এন ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে পাওয়ার, এই যে এটা পাওয়ার, ওয়ানটাই হচ্ছে কি, এই যে মাইনাসটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই তারপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা। তো দেখো এটা এখানে এর মানটাও এখানে কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এন বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন কি, তোমরা সেটে পড়ে আসছিল না, যে সেটে বলা হয়েছিল যে এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তো তোমাদের এন বিলংস টু এন মানে এখানে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, হ্যাঁ, অসীম সংখ্যা পর্যন্ত নিতে পারবে। তো এটা ঋণাত্মক সূচক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো এনতম, আজকের ক্লাসের থার্ড যে টপিকটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এনতম। তো এনতম মূলের তোমরা দেখো ফাইভ টু দি পাওয়ার হাফ ইন্টু ফাইভ টু দি পাওয়ার হাফ রয়েছে ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, এই এটা লেখা আছে না। আচ্ছা, তোমরা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে সেখানে, অর্থাৎ একটু আগে তোমরা দেখেছিলে যে একটা আহ, আহ, এখানে আমি একটু এখানে একটু লিখি, এই যে, এটা হচ্ছে এ, এটা কি এ, আচ্ছা এটা হচ্ছে এ, এ টু দি পাওয়ার
ওয়ান, বা এ টু দি পাওয়ার লিখতে পারি কি বলতো? এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার কি লিখতে পারি বলতো? টু লিখি। এ টু দি পাওয়ার টু প্লাস, সরি সরি, আমার লেখাটা একটু খারাপ হচ্ছে এখান দিয়ে। আমি তোমাদেরকে হচ্ছে স্লাইডটি দেখাই দিই, তাহলে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। দেখো, 5 to the power ½ ইন্টু 5 to the power ½ ইকুয়ালস টু 5 to the power ½ প্লাস হাফ, এটা লেখা ছিল তাই না? এটা লেখা আছে, আচ্ছা। আমি যে স্লাইডটি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, দেখো এখানে আমি লিখেছিলাম কি, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার কি এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাই না? ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখেছি, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে আমার একটা সূত্র। তো এই সূত্রটাকেই কাজে লাগিয়ে আমাকে এন তম সূত্রে কি করেছে বলতো? এন তম সূত্রে করেছে এই যে 5 to the power ½ ইন্টু 5 to the power ½ ইকুয়াল 5 to the power ½ প্লাস হাফ, এটা লিখেছে এন তম মূলে, ইকুয়ালস টু 5। তাহলে এখানে টু আর টুটা কি, বেস, আমার হচ্ছে হরটা এক রয়েছে, তাহলে আমি হরের টুটা সিমিলারলি টু নিব। টু দ্বারা আমি টু কে ভাগ দেব, তাহলে ওয়ান, ওয়ান দ্বারা আবার উপরে ওয়ান কে গুণ করলে ওয়ান হবে। এখানে একটা যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তাহলে আমি একটা প্লাস চিহ্ন নিব। আবার টু দ্বারা আবার সেই দ্বিতীয় যে ভগ্নাংশ, সেটা টু হরকে ভাগ করব। হরটাকে ভাগ করলে আমি পাবো ওয়ান, ওয়ান কে উপরে এই যে ওয়ান, অর্থাৎ এই লবটাকে আমি গুণ করবো, তাহলে ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান, তাহলে এখানে ওয়ান লিখবো। তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, ডিভাইডেড বাই নিচে টু, তাহলে নিচেও একটা টু বসবে। তো টু টু কাটা যায়, থাকে কত, ওয়ান। তাহলে 5 to the power 1 মানে হচ্ছে কি ফাইভ, 5 to the power 1 মানে কি ফাইভ। বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো এন তম মূলের a to the power 1/n ইন্টু a to the power 1/n ইন্টু a to the power 1/n ইন্টু ডট 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 ইন্টু a to the power 1/n, তাই না? এখন দেখো, এ টু দি ইকুয়ালস টু, আমি এটাকে সাজাবো, গুণ আছে এখানে, আমি এটাকে যে সূচকটাকে কি করব, আমি সূচকটাকে আমি এখানে করব যোগ করব। তো দেখো এখানে কি হবে, a to the power 1/n প্লাস 1/n প্লাস 1/n প্লাস ডট 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 প্লাস 1/n, এটা লিখতে পারি। এরপরে a to the power, যেহেতু এটা একটা n তম মূল, তাহলে আমি এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমি হচ্ছে n কল্পনা করি। দেখো 1/n তো রয়েছেই, আমি প্রত্যেকটা সংখ্যাকে কমনলি n ধরতে পারি, তাই তো? আচ্ছা, তো এন ধরলে, অর্থাৎ এন তম মোট আমি এন ধরলাম, যেহেতু এখানে এন সংখ্যক। যদি আমার এখানে থাকতো ফাইভ, যদি এরকম হাফ থাকতো, তাহলে আমি সিম্পলি এটাকে আমি সেভাবে ক্যালকুলেশন করতাম। যেহেতু আমার এখানে সবগুলোই এন রয়েছে, তাহলে আমি এটাকে এন সংখ্যক কল্পনা করতে পারি, তাহলে এখানে এন লিখলাম, এন ইন্টু 1/n। তাহলে উপরে এনটা উপরে রয়েছে, তাহলে এন আর নিচের এন কাটা যায়, তাহলে সিম্পলি ওয়ান থাকে। তাহলে আমার অ্যান্সারটা আসবে আলটিমেটলি কি, আলটিমেটলি মার্কটা আসবে এ। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী স্লাইডে দেখো, a to the power 1/2 ইকুয়ালস টু √a। সবসময় মনে রাখবে, a to the power 1/2 অর্থাৎ সূচকের উপর ভিত্তিতে যদি কোনো ভগ্নাংশ হাফ থাকে, তাহলে সেটাকে তোমার হচ্ছে, সেটা রুট হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো সেটা কি আমরা কাজে লাগিয়ে দেখো, এন তম মূলের ক্ষেত্রে a to the power 1 ডিভাইডেড বাই এন রয়েছে, সেটা ইকুয়ালস টু আমরা কি বলবো তাহলে, এন সংখ্যক, তাহলে √a হবে। তারপরে দেখো, a to the power 1/4, a to the power 1/4 ইকুয়াল কি লিখতে পারি, ফোর রুট এ। আচ্ছা, তাহলে a to the power 1/4 ইকুয়াল ফোর √a হবে। তাহলে এখানে এই যে এন, এনটা কি এখানে আমার ফোর হয়েছে, এনটা কি হবে, ফোর হবে। তারপরে দেখো, তোমাদের জন্য এই যে এই টপিক গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই যে এই চারটা যে লাইন করা রয়েছে, চারটা, এই চারটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি দেখো, হাফ হইলে রুট হয়, 1/3 হইলে 1/3, যেটাকে বলি 1/3 হইলে থার্ড 3 রুট হয়, 1/4 হইলে 4 রুট হয়, আর 1/5 হলে 5 রুট হবে। ঠিক আছে, আশা করি
এগুলো তোমরা বুঝতে পারবে। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য এখন আমি যে বললাম যে 4টা টপিকস নিয়ে আলোচনা করব, তার মধ্যে দেখো এনতম মূল সূচকের সূত্র শেষ হয়েছে, তারপরে শূন্য এবং ঋণাত্মক সূচক সেটাও শেষ হয়েছে, থার্ড টপিক কি ছিল এনতম মূল সেটাও শেষ হইলো। এখন তোমাদের জন্য সর্বশেষ যে আমাদের আজকের টপিকস সেটা হচ্ছে সমস্যার সমাধান করব। তো সমস্যার সমাধান পর্বে তোমাদেরকে এখন কিছু ম্যাথ করাবো। তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসে আছো। তো আমি যে ম্যাথগুলো করাবো আমার সাথে সাথে তোমরা ম্যাথগুলো জাস্ট করে ফেলবে, তাহলে এটা বাসায় আরেকবার প্র্যাকটিস করলে তোমাদের আশা করি ম্যাথে কোনো দুর্বলতা থাকবে না। তো দেখো, ফার্স্টে আমাদের যেই ম্যাথটি রয়েছে সেটি কি দেখো, 7^3। এটা কিন্তু এই যে 4.1 এর অনুশীলনীর যে ম্যাথ সেগুলো থেকে নেওয়া হয়েছে। তোমরা আশা করি এগুলো তোমাদের বইতেই পেয়ে যাবে। তোমরা যদি জাস্ট আমার সাথে হচ্ছে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি সেগুলো তোমরা হচ্ছে পরে যে ম্যাথগুলো সেগুলো তোমরা অনায়াসে করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে কি 7^3 ইন্টু 7^-3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3^-4 ইজ ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ এই ম্যাথটার অ্যান্সার কি হবে সেটা। তো আমরা প্রথমেই হচ্ছে কি করব বলতো, সমাধানে আমরা যেটা কোশ্চেনে ছিল সেটাই লিখবো। এরপরে দেখো একটা জিনিস তোমাদের কি খেয়াল করো, তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে 7^3 ইন্টু 7^-3 রয়েছে। অর্থাৎ তোমরা যদি একটু খেয়াল করো যে ভিত্তি আর হচ্ছে যে বেস বা ভিত্তি সেটা কিন্তু 7, সেটা কিন্তু সিমিলার অর্থাৎ একই রয়েছে, অর্থাৎ 7 রয়েছে। উপরে সূচকটা সেটা হচ্ছে 3, আর এখানে নেগেটিভ চিহ্ন রয়েছে, এখানে +3 এখানে -3 রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি 7টাকে আমরা কি একটা লিখতে পারি না? অর্থাৎ আমরা যদি বিষয়টাকে যদি এভাবে লিখি যে 7^3 -3 যদি লিখি কোনো সমস্যা হবে না। আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে a⁴m ইন্টু a⁴n, এই দুইটা আমরা লিখেছিলাম না, ইকুয়ালস টু কি লিখেছি, যে a⁴m+n লিখেছি। জাস্ট তোমরা ওইটাকে সিমিলারলি এভাবেই কল্পনা করতে পারো যে 7^3 ইন্টু 7^-3 কে তোমরা 7^3 - 3 কল্পনা করো। তাহলে 3+ যদি দেখো দেখো এখানে 3+ লিখলাম, তাহলে আমার এই যে এখানে -3 রয়েছে, এন এর মানটা আমার কি রয়েছে -3 রয়েছে, তাহলে -3টাকে তুমি এখানে বসাও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে -3 বসবে। নিচেও সিমিলারলি দেখো 3^3 একা মানে 3 উপরে একটা পাওয়ার 1 রয়েছে, দেখো 3^1 মানে কি 3 হয়, 3^1 মানে কি হবে 3 হবে। আমরা সৌন্দর্যের জন্য আমরা এখানে 3 লিখেছি, কিন্তু আমাদের মূলত 3^3 শুধু যে কোনো সংখ্যায় শুধু থাকা 3 বা 5 এরকম যদি থাকে তাহলে বুঝে নিবে সেটার সাথে একটা পাওয়ার 1 রয়েছে। তাহলে 3-র সাথে পাওয়ার কত রয়েছে 1 রয়েছে, এবং ইন্টু 3^, এটার সাথে -4 রয়েছে। তাহলে এই যে ভিত্তিটা আমার সেম, তাহলে আমি এখানে 3 নিতে পারি, তাহলে 3^1 প্লাস এন, যে a⁴m+n ওই সূত্রটা আবার এখানে বসাও, তাহলে কি হবে 3^1 -4 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -4। আচ্ছা, তাহলে 7^3 - 3 ডিভাইডেড বাই 3^1 মাইনাস কি হবে 4 হবে। এখন এটাকে তুমি ক্যালকুলেটেড করো, দেখো 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে এই যে 0। আবার ডিভাইডেড বাই এখানে 3 থেকে 3^1 -4 থেকে তুমি চিন্তা করলে দেখো কি থাকবে, 1 থেকে 4 গেলে থাকে 3। এখন তুমি চিন্তা করো যে পজিটিভ সাইন বড় না নেগেটিভ সাইনটি বড়। হ্যাঁ, অবশ্যই কিন্তু নেগেটিভ সাইনটি বড়। তো নেগেটিভ সাইনটি আমার যেহেতু বড়, তাহলে আমি নেগেটিভ সাইনটি এখানে বসিয়ে দিব। তাহলে নেগেটিভ সাইনটি বসিয়ে দিলে আমার মানটি আসতেছে 3^-3, 3 আর 7^0। আমরা একটু এই শূন্য সূচকের কিছু সূত্র পড়ে আসছিলাম না, তোমাদেরকে বলছিলাম যে শূন্য সূচক কিভাবে হয়, a⁴ 1। হ্যাঁ, তাহলে 7^0 মানে কি হবে 1, 7^0 মানে কি হবে 1 হবে। আচ্ছা, তাহলে 3^-3 এটা কিন্তু একটা নেগেটিভ বা ঋণাত্মক সূচক, এটা কি একটা নেগেটিভ বা ঋণাত্মক সূচক। তো ঋণাত্মক সূচকের বেলায় আমরা পড়েছিলাম কি, যে
3 টু দি পাওয়ার, বা হচ্ছে এ টু দি পাওয়ার কি আমরা একটু আগে একটা পড়েছিলাম না, যে সেখানে নেগেটিভ সাইন ছিল, যে a টু দি পাওয়ার মাইনাস n, a টু দি পাওয়ার মাইনাস n মানে কি ইকুয়ালস টু 1/a n, a টু দি পাওয়ার n, 1/a টু দি পাওয়ার n। তো আমরা এটাকে সেভাবে লিখবো, দেখো a টু দি পাওয়ার, এখানে দেখো 7 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা এই 3 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি, যে একটু আগে বলেছি যে a টু দি পাওয়ার মাইনাস n সমান যদি হয় 1 টু দি পাওয়ার a 1/a টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 3 আমি লিখবো 1/3 তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে এখানে কত বলতো, 3 টু দি পাওয়ার 3 মানে কত এখানে, এখানে 3 টু দি পাওয়ার হচ্ছে তোমার এই তিন হচ্ছে কয়বার এখানে, 3 বার। 3 টু দি পাওয়ার 3 মানে 3 মানে 3 বার, তাহলে 3কে একবার 3-এর সাথে গুণ করো, 3 3 কে কত, 9। আচ্ছা, আর 9কে আবার, এই 9কে আবার 3-এর সাথে গুণ করো, 9কে আবার 3-এর সাথে গুণ করলে কি হবে বলো তো, 9কে আবার 3-এর সাথে গুণ করলে 3 9 27, তাহলে আমার অ্যান্সারটা আসবে কি 27, তাহলে 1/1 ডিভাইডেড বাই 27। এখন দেখো এই 27টা এখানে 1 রয়েছে না, এখানে কত, 1 রয়েছে। আচ্ছা, আমরা একটা আহ লিখতে পারি, দেখো সেটা কি লিখতে পারি, একটা জিনিস সেটা হচ্ছে আমরা এটা লিখতে পারি না, যেখানে 1 রয়েছে, দেখো এটাকে কিভাবে তুমি সাজাবা, আমার লেখাটা একটু বাঁকা যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। এখানে 1, ঠিক আছে, উপরে 1টা ঠিকই থাকবে, উপরে কি 1টা ঠিকই থাকবে, তাহলে এখানে কি দিচ্ছি বলো তো, এখানে 1টা ঠিকই থাকবে, তাই তো। আচ্ছা, নিচে আমি এখানে 1 দিব, নিচে কি হবে, নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 1। এখন এখানে আমি একটু গুণ চিহ্ন দিব, এখানে কি চিহ্ন দিব, এখানে আমরা দিব হচ্ছে গুণ চিহ্ন, তাই তো। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে এখানে দিব কি, 3 টু দি পাওয়ার 3 মানে বলেছিলে কত, 27। 3 টু দি পাওয়ার 3 মানে কত বলেছিলে বলো তো, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, তাই না। আচ্ছা, 3 টু দি পাওয়ার 3 মানে যদি হয় 27, তাহলে আমি উপরে 27কে লিখতেছি, 7 হইলে আমার অ্যান্সারটা কি হবে, 1 × 3 টু দি পাওয়ার 3, তাই তো, এমন উপরে চলে আসে, তাহলে উপরে চলে আসলে আমার অ্যান্সারটা আসতেছে 27, আনসার কত তাহলে, 27। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে দেখো, পরবর্তী স্লাইডটায় তোমাদের জন্য যেটা বলা আছে যে এখানে 3 √7 টু দি পাওয়ার 2 ইন্টু 3 √7 ডিভাইডেড বাই √7 ইজ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এটা মানটা কি তোমাকে বের করতে হবে। তো দেখো আমরা অ্যান্সারে সর্বপ্রথম এটাই লিখবো, তারপরে কি করা যায় বলো তো, দেখো আমরা এখানে কিন্তু বেজ যে 7, এটাও কিন্তু 7, ভিত্তি 7, রুট, এই যে √3 √2 কিন্তু সেম, শুধু এখানে বেজের যে পাওয়ার সেটা 2টা, আর এখানে কিন্তু বেজে 1 হবে, ঠিক আছে, আর নিচের √7। তো দেখো এটাকে পরবর্তীতে কিভাবে লেখা যায়, পরবর্তীতে লেখা যায় √3 হোল, √3 7, অর্থাৎ এই যে পাওয়ার এন, এখানে 3, আর রুট কি হবে 7, তো 7-এর উপরে পাওয়ার 3। এখন 3টা কিভাবে হইলো বলো তো, কারণ এই যে 2, আর এই যে এখানে 7-এর সাথে আমি বলেছিলাম যে 7 যে কোনো সংখ্যা একা থাকা বা তার মধ্যে যদি কোনো পাওয়ার না থাকে বুঝে নিতে হবে সেখানে একটা পাওয়ার 1 রয়েছে। তো দেখো এখানে 7 2, আর এখানে কত রয়েছে 1, তাহলে এখানে 3 √7 টু দি পাওয়ার 3, কারণ এই 2 আর এই 1 গুণ থাকলে কি করতে হবে, পাওয়ারটা যোগ থাকবে, গুণ থাকলে পাওয়ার যোগ থাকবে, আর যদি পাওয়ারটা যখন বিয়োগ হবে, সরি, পাওয়ারটা যখন যখন যোগটা যখন ভাগ থাকবে তখন পাওয়ারটা বিয়োগ হবে। তো এখানে আমার যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারটা আমার অবভিয়াসলি কি হবে, যোগ হবে। তো দেখো পাওয়ারটা যখন আমার যোগ হবে সেই ক্ষেত্রে 3 √7 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই √7 এটা আছে, তাই তো। নিচেরটা ঠিকই রাখলাম, উপরে আমার এই দুইটাকে জাস্ট যোগ করলাম। তার পরবর্তীতে কি হবে বলতো, তার পরবর্তীতে দেখার আগে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দেখো,
মনে করি এই ইয়েতে দেখো, মনে করি এখানে তোমাদের জন্য দেওয়া আছে কি, দেখো এখানে থ্রি, কি দেওয়া আছে বলো তো? থ্রি দেওয়া আছে, তাই তো? কি দেওয়া আছে? থ্রি দেওয়া আছে। এরপরে দেখো কি দেওয়া আছে এখানে, থ্রি। মনে রাখবে এখানে কি দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে থ্রিটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। এই দুইটা ফরম্যাটে আমরা লিখতে পারি, কি বলতো? থ্রিটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, অর্থাৎ দুইটা রুটে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার হয়ে গেলে রুটের স্কোয়ারে কাটা থ্রি হবে, তাই তো? তার পরবর্তীতে দেখো এই যে দুইটা রুট, এটাকে আমি একসাথে লিখতে পারি যে এখানে একটা পাওয়ার ওয়ান, যে গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তো পাওয়ারটা যোগ হয়ে গেলে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, ওয়ান আর ওয়ান টু, তাহলে √3 হোল স্কোয়ার। তাহলে কি হবে, এটার অ্যান্সারটা থ্রি আসবে। রুটার স্কোয়ার কাটা গেলে অ্যান্সারটা কি আসবে, থ্রি আসবে। তারপরে দেখো এই যে থ্রি রুট, থ্রি রুট, এই যে থ্রি রুট পাওয়ার 3 টু দি পাওয়ার 3 রয়েছে, তাই তো? আচ্ছা, তো এখানে এটাকে কিভাবে লিখবো? এখানে লিখবো আমরা ফার্স্টে এই যে পাওয়ার থ্রি টু দি পাওয়ার 3 হোল 1/3। কিভাবে? কারণ 1/3 একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা স্লাইডে যে হচ্ছে 1/3, 1/3 সমান যে কত হবে, 3√3 রুট হবে। তো থ্রিটা এখানে আমার কি রয়েছে, পাওয়ার। আর এখানে 1/3 এটা আমার হোল পাওয়ারের মধ্যে রয়েছে, পুরোটা একটা পাওয়ারে রয়েছে। তাহলে এটাকে পাওয়ারটাকে আমি জাস্ট এটার সাথে গুণ করবো। গুণ করলে আমার কি আসে দেখো, গুণ করলে আমার থ্রিটা উপরে চলে যায়, আর এই যে এই পাওয়ারের থ্রিটা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে যায় থ্রি, আর নিচে থ্রি থাকে। তাহলে থ্রি আর থ্রি কাটা গেলে ওয়ান, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে থ্রি। আনসার কি হবে, থ্রি। আচ্ছা এখন দেখো, তো আমরা এটাকে সিম্পলি ওইভাবেই লিখবো। কিভাবে দেখো, 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা সেভেনটাকে এভাবে লিখবো। তাহলে এই যে থ্রি রুট, এটাকে আমরা কি লিখবো, 1/3 এই আকারে লিখতে পারি। তাহলে নিচে 1√7 থাকবে। আচ্ছা, তাহলে এই থ্রিটাকে তুমি জাস্ট পুরো গুণ করো এই ওয়ানের সাথে, তাহলে কি হবে, থ্রি নিচে থ্রি, তাহলে থ্রি আর থ্রি কাটা গেলে কত, সেভেন হয়। কি হবে, সেভেন হবে। তো এখানে দেখো, তারপরে এই যে উপরে সেভেন, নিচে কি হবে, √7, নিচে কত হবে, √7। তাহলে এই যে √7 কে, এই যে সেভেনটাকে আমরা √7 ইন্টু √7 লিখতে পারি না? এখন বলো তো কিভাবে। কারণ এই যে এখানে দেখো থ্রি, মনে রাখবে এখানে লেখা আছে কি, থ্রি ইকুয়ালস টু √3 ইন্টু √3। তাহলে √3 আর √3 মানে দুইটা √3, অর্থাৎ থ্রিটা এখানে দুইটা, তাহলে স্কোয়ার হবে। থ্রির পাওয়ার কি হবে, টু হবে। তাহলে সেভেনের পাওয়ার টু, তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে কত হয়, থ্রি। তাহলে এই যে এখানে সেভেনটাকে আমরা জাস্ট √3 এই আকারে ভাঙালাম। তাহলে নিচে একটা √3। দেখো এখন এই হর এবং লব কিন্তু সেম, হর এবং লব সেম। লবে তোমার √7 দুইটা, আর নিচে √7 একটা, কিন্তু ফরম্যাটটা কিন্তু সেম। তাহলে এই ফরম্যাট সেম হলে আমি নিচের এই √7 থেকে আর উপরে একটা √7 কাটাকাটি করতে পারি না? কাটাকাটি করলে আমার কি আসবে, √7 আসবে। তাহলে আমার অ্যান্সারটা আলটিমেটলি √7। বুঝতে পেরেছো আশা করি। এখন তোমাদের জন্য প্রমাণ সংক্রান্ত কিছু সমাধান পর্ব নিয়ে এসেছি। কিছু তোমাদের বইতেই কিছু প্রমাণ রয়েছে, অনুশীলনী 4.1-এ। তো সেখানে থেকে আমি, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা আমার কাছে মনে হলো যে এই ম্যাথটা তোমাদেরকে করানো খুবই দরকার, আমি সেই ম্যাথটি তোমাদের কাছে আজকে উপস্থাপন করছি। তো আমাদের কোশ্চেনটা ছিল এমন যে এখানে 2 টু দি পাওয়ার 2p + 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p + q ইন্টু 5 টু দি পাওয়ার p + q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p - 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p + 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q ইকুয়ালস টু হাফ। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে কি লিখি, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাই তো? তো আমরা এখানে সিম্পলি সেটা লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, যেইটা আমার কোশ্চেনে লিখে আছে আমি সেইটা লিখবো। এখন আমার কাজ হচ্ছে, আমাকে দেখতে হবে প্রত্যেক
প্রত্যেকটা যেই সংখ্যাকে আমাকে একই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে প্রত্যেকটার আমি কি পার্ট গুলোকে তো আর আমি একই ফরম্যাটে আনতে পারবো না, তাহলে আমাকে বেস গুলো বা ভিত্তিগুলোকে একই ফরম্যাটে আনতে হবে। তো ভিত্তিগুলোকে একই ফরম্যাটে আনতে গেলে আমাকে কিছু দেখতে হবে যে এখানে আমার কোনগুলোর সাথে এক মানে এক হয়। যেমন এখানে আমি যদি দেখি 2, 3, 5, এই তিনটা আমার কি ভিন্ন, তো এই তিনটাকে আমার মূল ধরতে হবে। তো এখানে দেখো 6 কে আমি চাইলে ভাঙাতে পারি 2 × 3, তাহলে কি হবে 6, তাহলে 3 × 2 = 6, তাহলে 2 এবং 3 হলে আমার এই দেখো এই মূলের সাথে ঠিক আছে না, এই ভিত্তি 2 আর 3, তাহলে আমি এটাকে ভাঙাতে পারি। তারপর 3, এই যে উপরে 3 আছে তাহলে নিচেও 3, ঠিক আছে। আবার 6 কে তুমি ভাঙাও 2 × 3, তাহলে ওইভাবে ভাঙাইলে 2 এবং 3 পাই। আবার 10 কে তুমি ভাঙাও, 10 কে তুমি ভাঙাতে পারো কি 5 × 2, তাহলে দেখো উপরে এই যে 5 রয়েছে, এই সংখ্যাকে 5 × 2, তাহলে 2 এটার সাথে আছে, 5 রয়েছে, আবার 15, এখানে কি দেখো তো 15 মানে হচ্ছে 3 × 5 = 15, অর্থাৎ 3 × 5, তাহলে 3 এখানে রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে, 5 রয়েছে। তাহলে আমরা এখন দেখো পরের ইকুয়েশনটা কিভাবে করেছি। হ্যাঁ, দেখো এখানে আমরা ঠিক এই যে পরের ইকুয়েশনটা জাস্ট ভাঙিয়েছি, যেগুলো আমাদের ভাঙানো যাবে জাস্ট আমরা সেগুলোকে ভাঙিয়েছি। এখন দেখো আমি এখন চাইলে এগুলোকে একটা ফরম্যাটে নিতে পারি। ফরম্যাটে কি, যে এগুলো 2 টু দি পাওয়ার আবার 3 টু দি পাওয়ার 2p+q, আবার 5 টু দি পাওয়ার 5+q, তাই না? তো 2 × 3 মানে 2 × 3 হোল পি মানে কি পি এর উপর, অর্থাৎ 2 এর উপরও পি রয়েছে, 3 এর উপরও পি রয়েছে। আবার এখানেও দেখো 2 × 3 হোল 2 টু দি পাওয়ার পি পাওয়ার 2p+2, এটা রয়েছে মানে কি 2p+2, এটা 2 এর উপরে রয়েছে, 3 এর উপরে রয়েছে। আবার 2 × 5 হোল পি রয়েছে মানে 2 এর উপরে রয়েছে, 5 এর উপরে রয়েছে। তাহলে আমি দেখো পরের ইকুয়েশনটা কিভাবে করেছি। পরের ইকুয়েশনটা জাস্ট যে দেখো 2p মানে 2 টু দি পাওয়ার পি, 3 এর উপরে পি ছিল তাহলে 3 টু দি পাওয়ার পি। আবার দেখো 2 এর উপরে 2p+2, আবার 3 এর উপরে 2p+2, তাহলে আবার 2 এর উপরে পি, আবার 5 এর উপরে পি, আবার 3 এর উপরে কিউ, 5 এর উপরে কিউ। এখন দেখো এখন কিন্তু আমার ম্যাথ করাটা অনেক সহজ হয়েছে। কিভাবে দেখো, এই যে আমি আমার ভিত্তিগুলোকে আগে দেখো, তোমরা দেখবে ভিত্তিগুলো কোনগুলো এক রয়েছে। দেখো এই টু এক না, তাহলে 2 আর এই 2 আমার গুণ অবস্থায় আছে, আমি পাওয়ার গুলো জাস্ট যোগ করে দেবো, তাহলে 2p+1+p, তাহলে এখানে পি কয়টা, 3টা। আবার 3 দিকে কল্পনা করো, 3 এখানে 3 টু দি পাওয়ার 2p+q, আর এখানে 3p রয়েছে, তাহলে 3টা তুমি রাখো, আর 2p+পাওয়ার 2p+q প্লাস এখানে পি দাও, তাহলে এখানে 3টা p+q। নিচেরটা দেখো এখন 3 সাথে মিল রয়েছে কি, এই যে 3 টু দি পাওয়ার 2p+2, আর এই যে 3 টু দি পাওয়ার q। এখন তুমি দেখো 3 টু দি পাওয়ার p−2, এটার সাথে এই যে 2p+2টাকে যোগ করো, আবার এই যে কিউটাকে যোগ করো, তাহলে এখানে আমার মিলতেছে কি, তাহলে এই যে 2p এখানে একটা 3টা, তাই তো? তাহলে 3p হলো প্লাস কিউ, তাই তো? আর এই যে +2 আর এই -2 এটা কাটা যাবে, তাহলে কাটা গেলে আমার এখানে 0, তাহলে আমার এখানে থাকলো কি 3p+q। আবার 2 এর দিকে কল্পনা করো, 2 টু দি পাওয়ার 2p+2 রয়েছে, এখানে 2p রয়েছে, কিন্তু এখানে আর 2 নেই, তাহলে আমার কি করতে হবে 2 টু দি পাওয়ার 2p+2 × 2p, তাহলে এই যে 2p টাকে এই 2p+2 আর এই p টাকে যোগ করবে, তাহলে এখানে আমার এই একটা পি আর এখানে 2টা পি, তাহলে 3টা p+2, তাহলে 2 টু দি পাওয়ার 3p+2। এখন 5 এর দিকে চিন্তা করো, 5 এখানে পি আর এখানে কিউ, তাহলে 5 এখানে 5 বেসটাকে কমন নাও 5, আর পাওয়ারটা p+q লিখো, তাহলে তোমার অ্যান্সারটা দাঁড়াবে 5 টু দি পাওয়ার p+q। দেখো পরেরটা সেম ভাবে সাজিয়েছি। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে এই যে 2 টু দি পাওয়ার 2p+1, 3 টু দি পাওয়ার 3p+q জাস্ট সাজানো হয়েছে। কি করা হয়েছে, সাজানো হয়েছে। আচ্ছা, সাজানোর পর এখন একটা জিনিস দেখো, নিচে থেকে উপরে গেলে কি হবে, বিয়োগ হবে, নিচে থেকে উপরে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা বিয়োগই করি সবগুলো, অর্থাৎ পাওয়ার গুলো বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ। তোমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাগ থাকলে, যদি ভাগ থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে, ভাগ থাকলে পাওয়ার গুলো বা সূত্রগুলো কি হবে, বিয়োগ হবে। তো দেখো সেটাই করতেছি আমরা। 2 টু দি পাওয়ার দেখো 3p+1 মাইনাস, এই যে এখানে 3p ছিল +2, এই যে 3p-2 মাইনাস
আবার এখানে থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি পি প্লাস কিউ ছিল, তাহলে এই যে নিচে থ্রি পি মাইনাস কিউ ছিল, তাহলে এখানে মাইনাস হবে সবগুলো, তাহলে এই যে থ্রি পি প্লাস কিউ, তাহলে মাইনাস থ্রি পি মাইনাস কিউ। আবার ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ, তাহলে এখানে কি রয়েছে দেখো, এখানে হোল যদি ধরি, বা এখানে দেখো এখানে পি যেহেতু যোগ ছিল, উপরে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, তো যে মাইনাস পি কিউ। এখন দেখো এখান থেকে থ্রি পি আর থ্রি পি কাটাকাটি গেলে আমার থাকে কি শূন্য। আবার ওয়ান থেকে মাইনাস টু গেলে মাইনাস ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাইলাম এখানে। আচ্ছা, এখন দেখো এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি পি আর ওই যে মাইনাস থ্রি পি, থ্রি পি থ্রি পি কাটো, তাহলে কি শূন্য। আবার কিউ কিউ কাটো, তাহলে শূন্য, তাহলে থ্রি টু দি পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান। আবার দেখো ফাইভ টু দি পাওয়ার যে পি আর পি কাটো, শূন্য, কিউ আর কিউ কাটো, শূন্য, তাহলে শূন্য কাট হলে কি হবে, ফাইভ টু দি পাওয়ার শূন্য, ফাইভ টু দি পাওয়ার শূন্য মানে ওয়ান, তাহলে এই দুইটাকে যোগ করলে আমার ওয়ান আসে, আর এখানে আমার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়। এখন দেখো অ্যান্সারটা আমার কি দাঁড়াচ্ছে, দেখো এই যে থ্রি টু দি পাওয়ার শূন্য, ফাইভ টু দি পাওয়ার শূন্য, টু টু দি পাওয়ার মাইনাস টু, তার পরবর্তী, তাহলে এটা আমার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এটা কি হাফ, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হাফ, তাহলে ওয়ান আর ওয়ান পূরণ হবে, তাহলে অ্যান্সারটা আমার কি দাঁড়াইলো, রাইট হ্যান্ড সাইড সমান হাফ। তাহলে দেখো আমার প্রমাণ কি ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কল কি প্রুভড। আশা করি বুঝতে পেরেছো, ম্যাথটা একটু বড়, বাট খুবই সহজ, খুবই 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 সহজ। তোমরা যদি এগুলো খাতায় দুই একবার প্র্যাকটিস করো, তোমাদের কাছে এগুলো খুবই ইজি লাগবে। তো আমি আশা করছি তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, এই ম্যাথটাকে তোমরা দুই তিনবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তারপর দেখবে অটোমেটিক তোমাদের আয়ত্তে চলে আসবে। তো পরবর্তী স্লাইডে তোমাদের জন্য উদাহরণ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আমরা দেখবো। তো প্রশ্নটা আমাদের কি দেখো, প্রশ্নটা রয়েছে, এটা তোমাদের উদাহরণ, তোমাদের বইয়ে 4.1 এর দেখবা যে উদাহরণ ম্যাথ গুলোর মধ্যে 5 নম্বর উদাহরণটা দেখবে, সেখানে লেখা আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল করতে দেওয়া আছে 32। 32 হলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মানটা তোমার কি সেটাকে বের করতে হবে। তো আমরা সিম্পলি করি, ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত 32, তাহলে আমার এই যে আমাকে এতক্ষণ আমরা দেখেছিলাম যে বেইজের মানটা বের করার জন্য, এখন আমাকে বের করতে হবে কি পাওয়ারের মানটা, এখন আমাকে কি বের করতে হবে পাওয়ারের মানটা, তাহলে পাওয়ারের এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা দেখো এখানে আমাকে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত 32, তাহলে আমার এই 32টাকে ভগ্নাংশ আকারে ভাঙাতে হবে, এমন ভাবে ভাঙাতে হবে যেন আমার এক্স এর মানটা আমি এই 32 দ্বারাই পেয়ে যাই। তো দেখো কিভাবে, কারণ যেহেতু আমরা এখানে দুইটাই কি ইকুয়াল, অর্থাৎ এই ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে তোমার এইখানে যে মানটা, যেহেতু এখানে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান রয়েছে, তো এই মানটা তোমার অবশ্যই 32 থেকে বের করতে হবে। তো সেটা কিভাবে দেখো, পরবর্তীতে এই যে আমি ফোরটাকে ভাঙাইলাম, ফোরটাকে ভাঙাইলে টু টু দি পাওয়ার টু হোল এক্স প্লাস ওয়ান লিখলাম 32 লিখতেই পারি, তাহলে এই টু কে এক্স দ্বারা অর্থাৎ এক্স প্লাস ওয়ান কে টু দ্বারা পূরণ দিলে আমার টু এক্স প্লাস টু থাকবে। দেখো পরবর্তীতে এটাই হলো, তাই না। এখন দেখো 32, 32 কে তুমি টু টু দি পাওয়ার ফাইভ লিখতে পারো, অর্থাৎ পাঁচটা টু কে তুমি যখন গুণ করবে, দেখো পাঁচটা টু কে তুমি ক্যালকুলেট করো, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, তো কত হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানে হচ্ছে তোমার এখানে হবে দুই দুগুণি চার, চার দুগুণি আট, আট দুগুণি ষোলো, ষোলো গুণে 32, তাই তো, ষোলো গুণে 32, ঠিক এভাবে তোমার মানটা হবে। তো দেখো এখন আমার একটা জিনিস দেখো যে টু আর টুটা আমার কি হলো, ভিত্তিটা আমার সেম হইলো, এখন আমি এখানে পাওয়ার নিয়ে কাজ করতে পারবো। যখনই আমার ইকুয়েশনে ভিত্তিটা আমার যখন সেম হয়ে যাবে, তখন আমি কেবল পাওয়ার দ্বারা পাওয়ার কাজটি করতে পারবো। কিন্তু যদি আমার পাওয়ার বেস এই যে টু আর এই টুটা যদি আমার যদি ঠিক না হইতো, টু আর এখানে যদি আমার থ্রি হইতো, তাহলে কিন্তু আমি কখনোই আমার ইকুয়েশনটা মিলাতে পারতাম না, বা কখনোই আমার এই এক্স এর মানটা বের হতো না। যেহেতু আমার এখানে টু আর টু এর মানটা আমার এখানে বেস, অর্থাৎ এই ভিত্তিটা আমার যেহেতু টু আর টু অর্থাৎ সিমিলারই রয়েছে, এখন আমি চাইলে কিন্তু টু আর টু অনায়াসে রিমুভ করতে পারি, বা এখান থেকে আমি কি করতে পারি ভ্যানিশ করতে পারি। টু আর টু ভ্যানিশ করলে আমি জাস্ট শুধু পাওয়ার নিয়ে কাজ করবো, তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়ালস টু ফাইভ, ফরম্যাটটা এভাবে সাজানো হবে। দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ, ঠিক এভাবে সাজানো হয়েছে। এখন তুমি চাইলে এই টুটাকে এখানে নিয়ে আসলে কি হবে, ইকুয়েশনে এ পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু এখানে যোগ আছে এখানে বিয়োগ, যদি এখানে আবার বিয়োগ থাকতো তাহলে এখানে এসে টু হয়ে যেত, প্লাস হয়ে যেত। তো এখানে যেহেতু যোগ রয়েছে আমি এখানে বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করলে টু এক্স ইকুয়াল টু থ্রি হবে, টু এক্স ইকুয়াল কত হবে থ্রি হবে।
আচ্ছা, এখন 2x, এখন এই যে দেখো, এই যে 2 টু দি পাওয়ার x, এটা গুণ আকারে আছে আর এখানে 3 আছে, আমি তাহলে এই 2x টা গুণ এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি 3 নিচে এই 2টাকে আমি দিয়ে দিব, যেহেতু ভাগ হবে। 2টাকে আমি যখন এই গুণটাকে যখন আমি ইকুয়েশন এর পাশে আনবো, তখন আমার সেটাই হয়ে যাবে কি, ভাগ। আর যদি এখানে আমার ভাগ থাকতো, এখানে আসতো, এখানে হইতো গুণ। যেহেতু আমার এখানে আর যদি এখানে আমার যোগ আছে, আমার এই পাশে আসছে বিয়োগ হয়ে গেছে, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে আমার এখানে যোগ থাকতো। এগুলো হচ্ছে তোমার ছোট ক্লাসে পড়া। তারপর আমি তোমাদের হচ্ছে আহ অনেকে দেখা যায় তোমরা এগুলো মনে থাকে না, তো আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিলাম আর কি। তো দেখো, আমার সিম্পলি এক্স এর একটা মান কিন্তু আমার বের হয়ে আসছে, সেটা কি, x⁻³ কি 3/2, তাহলে এক্স এর ভ্যালু কি আমরা পেয়েছি, এক্স এর ভ্যালু কি তাহলে আমাদের 3/2। এটাও তোমরা খাতায় অবশ্যই অবশ্যই করবে, কেমন? তো এই তো ছিল তোমাদের আজকের ক্লাস। হয়তো আমি ক্লাসটি তেমন একটা ভালোভাবে গুছিয়ে তোমাদেরকে আজকে প্রেজেন্ট করতে পারিনি, আমি তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। তোমরা একটু ক্লাসটি সুন্দর করে তোমাদের মতো করে গুছিয়ে নিবে, তোমরা তোমাদের মতো করে বুঝে নিবে। যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদেরকে আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবে, অথবা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে তোমরা সরাসরি ইনবক্স করে আমাদেরকে জানিয়ে দিবে তোমাদের সমস্যার কথা, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও তোমরা আমাদেরকে জানিয়ে দিবে তোমাদের মূল্যবান মতামতটি। আমরা অধীর আগ্রহে তোমাদের মতামত শোনার জন্য বসে আছি। তোমরা আমাদেরকে অবশ্যই আমাদেরকে তোমাদের মূল্যবান মতামতটি পেশ করবে, আমরা সেগুলো যথারীতি তোমাদেরকে সঠিক উত্তরে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি রেখে যেতে চাচ্ছি। বাড়ির কাজটি কি, দেখো, প্রথমে উদাহরণের 1 থেকে 5, আজকে তোমাদের 5 নম্বর উদাহরণটি আমি করিয়েছি। তোমরা 1 থেকে 5, এই 5টা তোমরা না দেখে খাতায় লিখে কমেন্টে আমাদেরকে জমা দিবে। এই যে তোমাদের যে ক্লাসটি নিচ্ছে, এই ক্লাসের কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে জমা দিবে, অথবা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, আমাদের গ্রুপের মাধ্যমে, যেভাবে আমাদেরকে তোমাদের সুযোগ হয় সেভাবে আমাদেরকে জানিয়ে দিবে। এবং তোমাদের জন্য আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী 4.1-এর প্র্যাকটিস করবে। 4.1-এর যতগুলো ম্যাথ রয়েছে তোমরা সেগুলো প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করবে, দেখে না দেখে যেভাবে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা কয়েক কয়েকটি ম্যাথ, যেমন আমি তোমাদেরকে 4.1-এর আহ, 2টা টপিকস আলোচনা করছি, একটা হচ্ছে সমাধান, একটা হচ্ছে প্রমাণ। তো সমাধান থেকে তোমরা আগে একটা ম্যাথ দেখে করবে, দেখে দেখে প্র্যাকটিস করবে। ওই রিলেটেড যতগুলো ম্যাথ পাবে সেগুলো না দেখে করার চেষ্টা করবে, যে সেগুলো তোমার হয় কিনা। সিমিলারলি এভাবে প্রত্যেকটা, অর্থাৎ 4.1-এর প্রত্যেকটা ম্যাথ এভাবে তুমি প্র্যাকটিস করে যাও। আশা করছি তোমার অনুশীলনীর বইতে, অনুশীলনী ম্যাথগুলোতে কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়েই থাকে, তাহলে তো আমরা আছি তোমাদের ভাই হিসেবে, তোমাদের অ্যাজ এ মেন্টর হিসেবে তোমাদের পাশে আছি। সার্বক্ষণিক তোমরা আমাদেরকে পাশে পাবে। আশা করছি তোমরা আমাদেরকে তোমাদের সমস্যার কথা জানাবে। তোমরা যদি তোমাদের সমস্যার কথা না জানাও, আমরা তাহলে তোমাদেরকে কিভাবে গাইড করবো বলো? তোমরা অবশ্যই আমাদেরকে তোমাদের সমস্যাগুলো জানিয়ে দিবে। যেহেতু এগুলো ডেমো ক্লাস, আশা করি তোমাদের কাছে অনেকটা ভালো লাগে। তো তোমরা যারা ক্লাসগুলো দেখছো, তোমাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং তোমাদেরকে জিমার্স এডুকেশনের কেয়ারে তোমাদের যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমাদের কেমন লাগতেছে সে সম্পর্কে তোমরা আমাদেরকে ফিডব্যাক গুলো অবশ্যই দিবে। তোমরা যেই দেখে থাকো, তোমরা হচ্ছে যেই শ্রেণীরই দেখে থেকে থাকো, আশা করি বেসিক্যালি হচ্ছে তোমরা নবম দশম শ্রেণী যারাই দেখে থাকো, তোমরা তোমাদের হচ্ছে সমস্যাগুলো জানাবে, প্লাস হচ্ছে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো জানাবে। এবং তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। এবং তোমাদের যাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে, তোমরা হচ্ছে ডিসাইড করছো যে আমাদের পরবর্তী আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত হবে, অথবা আমাদেরকে মেসেঞ্জারে বা হচ্ছে তোমার পেজে ইনবক্সে আমাদেরকে নক করতে পারো। আহ তোমরা, আমি তোমাদের সকলকে অনুরোধ করবো, তোমরা হচ্ছে আমাদের হচ্ছে আহ আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে একবার গিয়ে ঘুরে আসবে, আমাদের ক্লাসগুলো দেখে আসবে। যে ফেসবুকে যে পেজের মাধ্যমে, আমাদের যে পেজের মাধ্যমে যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সিমিলার ক্লাসগুলোই কিন্তু আমরা ইউটিউবে পাবলিশ করছি। তোমরা চাইলে তোমরা সেখানেও আমাদের ক্লাসগুলো দেখতে পারো। তো এই ছিল তোমাদের সাথে আজকের আমার ক্লাস, এই তোমাদের সাথে কথা ছিল এতটুকুই। তো হয়তো
ডেমো সিরিজ রুটিন 2 এ তোমাদের সাথে আমার এটি শেষ ক্লাস। পরবর্তী নতুন নতুন রুটিন নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার যুক্ত হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থেকে ম্যাথ গুলো প্র্যাকটিস করো, তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাও। তোমাদের সকলের জন্যই শুভকামনা রইলো। সকলের শুভকামনা জানিয়ে আমি আমার আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।